আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হুসাইন সাম্প্রতিক সময় একটি টেলিভিশনের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি পিলে চমকানো কতগুলো তথ্য উপস্থাপন করেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং হঠাৎ করে জনাব তৌহিদের মতো একজন ঝানু কূটনীতিবিদ, যিনি তার প্রতি উচ্চমার্গে লেখাপড়া এবং কম কথা বলা, মার্জিত কথা বলা এবং তার যে সততা, এই সততার জন্য তিনি প্রশংসিত ছিলেন, হয়তো এখনো আছেন। এই মানুষটি অলনে ছাড়েন কেন এই ধরনের সাক্ষাৎকার দিলেন? ২ নম্বর হলো যে এই মানুষটি কি করে এই মার্কিন ডিপ স্টেটের যে একটা যাকে বলা হয় চ্যানেল, একটা সিন্ডিকেট, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা সিন্ডিকেট, এর মধ্যে কি করে জড়ালেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে যেটা বলা প্রয়োজন সেটি হলো, সারা বাংলাদেশে বিভিন্ন কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী, তাদের সবাইকে নিয়ে ভীষণ রকম বিষোদগার চলছে। বর্তমান বিএনপি সরকার প্রাণান্ত চেষ্টা করছেন যে কোনো অবস্থাতেই যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষয়ক্ষতি না হয়, জনরোষ যেন তাকে আক্রমণ করতে না পারে, এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা এবং আন্তরিকতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী আছেন তাদের সবাইকে হেফাজত করা, রক্ষা করা, সংরক্ষণ করা এবং নিরাপদ রাখার যে প্রত্যয় সরকার দেখাচ্ছে, এটা কি প্রশংসনীয় না নিন্দনীয় সেটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু বাস্তবতা হলো যে জনরোষ এমন একটা পর্যায়ে চলে গেছে, এই জনরোষের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যারাই অবস্থান নিচ্ছেন তারা জনগণের ক্রোধের মধ্যে পড়ে গেছেন। এই গেল এক। ২ নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেই কর্মকাণ্ডগুলো যখন তিনি ক্ষমতায় ছিলেন, মূলত তখন তাকে একজন লোভী, মানি লাভার, টাকা প্রেমী, ক্ষমতা প্রেমী, স্বার্থপর এরকম একজন মানুষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হতো। এর কারণ হলো তিনি ৫ বছর, ১০ বছর, ৫০ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতেন। তিনি রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারা দুনিয়া ঘুরে বেড়াতেন। তিনি এদেশের মিডিয়া থেকে শুরু করে এদেশের যারা জ্ঞানী, গরিব, বুদ্ধিজীবী তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, এবং বিদেশি, যে কোনো বিদেশি, সেটি যত নিম্নমানের হোক না কেন, গায়ের রং সাদা হলে তিনি পাগল হয়ে যেতেন। সাংবাদিক কিংবা কূটনীতিবিদ বা এনিথিং, তার যে দীর্ঘদিনের মার্কেটিং কোয়ালিটি, জিনিয়াসনেস, যেটিকে আমরা মার্কেটিংয়ের ভুং ভাং বলতে পারি, এগুলো রাষ্ট্র ক্ষমতায় বসে তিনি দেখানোর চেষ্টা করলেন। তিনি তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে আনোয়ার ইব্রাহিম, মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তাকে আনালেন, পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে আনালেন, জাতিসংঘের মহাসচিবকে আনালেন। কাজের মনে কাজ কিছুই হলো না, রাষ্ট্রের অর্থ গেল এবং আমাদের আরো অনেক ক্ষেত্রে মহা সর্বনাশ হয়ে গেল। তো তার শাসনামলে আমরা তার যে ব্যক্তিগত লোভ লালসা, মামলা থেকে তিনি কি করে নিজেকে সরিয়ে নিলেন, কি করে অর্থবিত্ত তিনি রাষ্ট্রীয় অর্থ এগুলো লোপাট করলেন, নিজের বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমার পাশাপাশি যে সকল অর্থনৈতিক সিদ্ধান্ত ছিল সেগুলো তিনি কি করে কর্মকূপ সহ অন্যান্য বিষয় করলেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করতাম। কিন্তু এই মানুষটি এই বাংলার হাজার বছরের ইতিহাসে এই দেশকে অর্থনৈতিকভাবে শৃঙ্খলিত করে, রাজনৈতিকভাবে দাসত্বের বাজারে বিক্রি করার জন্য এবং ভৌগোলিকভাবে এটিকে পরহস্তে তুলে দেওয়ার জন্য আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছেন, সেই চুক্তির যে
নেতিবাচক দিক যত সামনে আসছে তত বেশি জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ছে। এর প্রেক্ষিতে ওনার যারা সহযোগী ছিলেন তাদের মধ্যে অনেকে এখন ওনার বিরুদ্ধে কথা বলছেন। অত্যন্ত জনপ্রিয় একজন যাকে বলা হয় বুদ্ধিজীবী ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি প্রথম থেকে বলছেন যে তার একটা কিচেন ক্যাবিনেট আছে, এখানে অনেক কিছু হতো তিনি জানতেন না, এখানে তিনি পরবাসী ছিলেন ইত্যাদি। এরপর ফরহাদ মজহার সাহেবের স্ত্রী ফরিদা আপা, তিনিও অনেক কথা বলেছেন এই মার্কিন চুক্তি সহ অন্যান্য বিষয়। এবং সাম্প্রতিক সময় একেবারে হাটে মানে রীতিমতো বোমা ফাটিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ। এই জিনিসগুলো কেন হচ্ছে? ইট মিনস ওনার সাথে যারা ছিলেন তারা বুঝতে পারছেন যে সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে যে রাজনৈতিক বিবর্তন পরিবর্তন এবং জনগণের যে মন এবং মানসিকতা, সেক্ষেত্রে ইউনূস সাহেবের সঙ্গী সাথী হওয়া বা তার সাথে থাকার জন্য যে সকল লোকজন আগামীতে জনরোষের শিকার হবেন, তো সেই জনরোষ থেকে বাঁচার জন্য হয়তো এখন অনেকে সত্য কথা বলা শুরু করেছেন এবং এটা আরো বাড়তে থাকবে। তৌহিদ সাহেব তার বক্তব্যে যে জিনিসটি বলেছেন যে সেটি হলো যে তিনি নামকা ওয়াস্তে একজন উপদেষ্টা ছিলেন মন্ত্রী পদমর্যাদায়, তিনি তার কাজকর্মে একেবারেই স্বাধীন ছিলেন না, কোনো অবস্থাতেই তার মনে শান্তি ছিল না এবং তিনি সম্মানিত বোধ করছিলেন না। এই জন্য পরপর 3 বার তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন, যেটা আমরা ওই সময়টাতে শুনেছি, সন্দেহ করেছি এবং বলেছি। সেই পদত্যাগ পত্র গৃহীত হয়নি। এই গেল এক। 2 নম্বরে তার কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি, তিনি কূটনীতির ভাষায় খুব সংক্ষিপ্তভাবে যেটি বললেন সেটি হলো আওয়ামী লীগ ফিরে আসবে, রাজনৈতিকভাবে ফিরে আসবে, ক্ষমতায় ফিরে আসবে এবং আগামীতে যে নির্বাচন, এটা কি 5 বছর পরে হবে, মধ্যবর্তী নির্বাচন হবে, নাকি যে কোনো সময় হতে পারে, এটা উনি অবশ্য বলেননি। উনি যে কথাটি বলেছেন যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, দ্যাটস অল। সারা বাংলাদেশ এগুলো নিয়ে ভীষণ রকম আলোচনা চলছে। এই বিষয় নিয়ে আর নতুন করে কোনো কিছু বলার দরকার নেই। আমি যে বিষয় নিয়ে গিয়ে বলবো সেটা হলো মার্কিন যে ডিপ স্টেট, একটা অসমর্থিত খবরে আমরা যেটা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা বাণিজ্য মন্ত্রী কে একজন যেন, মার্কো রুবিও সম্ভবত, উনি সম্প্রতি ভারত সফর করেছেন। অজিত দোভাল পররাষ্ট্র মন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে বাংলাদেশকে কেন্দ্র করে মার্কিন যে ডিপ স্টেটের যে পলিসি, এটি যে আমেরিকার একটি ভুল সিদ্ধান্ত, এই কথা তিনি স্বীকার করেছেন, বলেছেন এইরকম একটি গুজব কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হোয়াট এভার মেবি, এটি একবার 100% গুজব হতে পারে, কোনো কিছুই না বলা হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো কারণেই হোক না কেন, তাদের যে ডিপ স্টেট পলিসি বা তারা যে মানুষরূপী কিছু দেশদ্রোহীকে লালন পালন করেছিল, তাদের অযোগ্যতা, অথর্বতা এবং অজনপ্রিয়তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ বাংলাদেশের সঙ্গে এতটা হুমকির মুখে পড়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার প্রতি যে ঘৃণা, এরকম ঘৃণা রাজাকার আলবদরদের উপরও পড়েনি, এরকম ঘৃণা পাকিস্তানের উপরে হয়নি, এরকম ঘৃণা ভারতের উপরে হয়নি। এই জাস্ট গত 2 বছরে ইউনূসের জমানা থেকে আজ পর্যন্ত আমেরিকা বলতেই এখন বাংলাদেশে যারা লোকজন তারা সবাই ইতিহাসের সবচাইতে দুর্ধর্ষ চেঙ্গিস খান, হালাকু খান এদের বংশধর মনে করছে। আর হালাকু খান, চেঙ্গিস খানের কোনো এজেন্টকে যদি আমজনতা পায়, বাগে পায়, তাহলে কিভাবে যে তারা ডলা দেবে, মরিচ ডলা দেবে, এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই। এটা আমেরিকাও বুঝে গেছে, তার লোকজন বুঝে গেছে, ফলে এখন যে যার মতো করে এখন বক্তব্য দিচ্ছে। এখন আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন হয় যে এই মানে আমেরিকার যে ডিপ স্টেট গুলো, এটা কিভাবে অর্গানাইজ হল? আপনি লক্ষ্য করেন যে
ডেইলি স্টার এবং প্রথম আলো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই দুটো পত্রিকা এবং এই দুটো পত্রিকার মালিক পক্ষ এবং সম্পাদক, তারা এই বাংলাদেশে অনেক কিছুরই নাটের গুরু। সে আগের ১/১১ বিএনপিকে উচ্ছেদ করা, পরবর্তীতে ১০ টাকা কষ্ট মামলা, উলফা, তারপর -2 থিওরি, এবং একেবারে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনা ইত্যাদি, তার ক্যাবিনেট গঠন করে দেওয়া। এই জিনিসগুলো মানে এখনো পর্যন্ত তারা যেভাবে চলছে, সরকার, তারেক রহমান সাহেবের সরকার যেভাবে চলছে, সেখানে এই সিন্ডিকেটের মধ্যেই আছে। আচ্ছা, খোলামেলা করে আপনি বলেন তো, আসিফ নজরুল সাহেব ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ, তার কথা বাদ দিলাম, তার এখানে যে উপদেষ্টা হওয়া, আইনের অধ্যাপক, তিনি আইনমন্ত্রী হলেন। সংযোগ কি, প্রথম আলোতে তিনি নিয়মিত কলাম লিখতেন এবং এই গ্রুপটির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং তার বইপত্র প্রথম আলো থেকে প্রকাশিত হয়। দ্বিতীয়ত হলো ফাইজুল কবির সাহেব, কোত্থেকে আসলেন, ফাইজুল করিম খান, সেখানে তিনি লিখতেন। মূলত তিনি জামাত মাইন্ডেড লোক, কিন্তু জামাত মাইন্ডেড হওয়ার সত্ত্বেও প্রথম আলো এই সিন্ডিকেটের মধ্যে। সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, ইফতেখার সাহেব, যারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এরা সবাই এই প্রথম আলো গ্রুপের সাথে জড়িত। প্রথম আলো গ্রুপের আরেকটি সিস্টার কনসার্ন ডেইলি স্টার। তো এই ডেইলি স্টার থেকে যারা সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদের একটা বিরাট অংশ ইউনূস সরকারের মধ্যে একীভূত হয়ে গেল। আর বাংলাদেশে ডেইলি স্টারের যে মানে মাহফুজ আনাম সাহেবের স্ত্রী, তিনি যে এনজিওটা পরিচালনা করেন, সেই এনজিওটা হলো এরকম একটা এনজিও যে সারা পৃথিবী থেকে যত এনজিও গুলো বাংলাদেশের সরকারি বেসরকারি খাতে, এনজিও খাতে এই টাকা দেয়, ওটার প্রাথমিক অ্যাপ্রুভালটা হয়ে আসে সেই শাহিন আনাম, ওনার এনজিওর মাধ্যমে। তারপর প্রথম আলোর আর একজন মানে প্রভাবশালী সাংবাদিক আনিসুল হক, যিনি শেখ হাসিনার সঙ্গে যার খুব ভালো সম্পর্ক ছিল, আবার তার স্ত্রী মার্কিন দূতাবাসের খুব প্রভাবশালী কর্মকর্তা। তো এই সময়টাতে আপনি কি দেখেন যে যারা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে ছিলেন, ইনক্লুডিং ডক্টর ইউনূস, গত 10-15-20 বছর ধরে এদেরকে প্রথম আলো, ডেইলি স্টার এরা প্রমোট করছে এবং এরা বাংলাদেশের নায়ক মহানায়ক, এদের বাইরে কোনো পাণ্ডিত্য নেই এবং তারাই রাষ্ট্র ক্ষমতায় বসলো। আবার গিয়ে দেখুন রাজনৈতিক অঙ্গনে, এখানে যারা যারা আসছে, এই বিএনপি সরকারের মধ্যে যারা যারা আছে, আপনি যদি জুনায়েদ শেখের কথা চিন্তা করেন, নুরুর কথা চিন্তা করেন, তারপর ডাক্তার জাহেদের কথা চিন্তা করেন, অথবা ববি হাজ্জাজ, এরা সবাই কিন্তু প্রথম আলোর স্নেহভাজন প্রিয় ব্যক্তিত্ব, ইনক্লুডিং রুমিন ফারহানা। কিন্তু রুমিন ফারহানাকে এখানে রাখা হয়নি, অন্য জায়গাতে। ফলে এই সরকারের উপরে এখনো পর্যন্ত সেই খলিলুর রহমান থেকে শুরু করে অন্য সবাই যারা আছেন, প্রথম আলোর একটা প্রচন্ড ছায়া আছে। এখন এই যে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ, তাদের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক, ডিপ স্টেটের কি সম্পর্ক, এটা আগামী দিনে বোঝা যাবে। কিন্তু মূল ব্যাপার হলো এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু আবার সেই প্রথম আলো, ডেইলি স্টার বিরোধী যে প্রচারণা, এটা তুঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী জনরোষ বাড়ছে। প্রথম আলো, মতিউর রহমান এবং মাহফুজ আনাম এবং তাদের যারা সঙ্গপাঙ্গ, তাদের বিরুদ্ধে জনরোষ বাড়ছে। এবং যখন জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক ডাকলেন ক্যান্টনমেন্টে, সেই ক্যান্টনমেন্টের বৈঠকে যে সমস্ত লোক গেলেন, তারাই ঘুরে ফিরে বিরোধী দল, তারাই ঘুরে ফিরে সরকারি দল, তারাই ঘুরে ফিরে ইউনূসের দল, তারাই এনসিপি, তারাই সমন্বয়ক, তারাই বিএনপি, তারাই সবকিছু। এবং একই মানে অনেকগুলো রসুন থাকে, সেই রসুনের গুলো কোয়া থাকে একটা, এরকম একটা পরিবেশ পরিস্থিতি
আমরা গত 2 বছর ধরে দেখছি। কিন্তু চক্রান্ত যতই শক্তিশালী হোক বা পিছনে আমেরিকার যতই অর্থ থাকুক, বিত্ত থাকুক, কিন্তু 18 কোটি মানুষকে মুগ্ধ করার, তাদেরকে নেতৃত্ব দেওয়ার যে একটা বিশেষ ম্যাগনেটিক পাওয়ার থাকে বা লাগে, এই ম্যাগনেটিক পাওয়ার যাদের আছে তারা কখনো দালালি করে না, তারা কখনো সেবা দাস হয় না, তাদের কখনো কারো কৃতদাস হতে হয় না। আবার অন্যদিকে যত বৃহৎ শক্তি আপনি হন, সেটা চেঙ্গিস খান, হালাকু খান, কিংবা ধরুন তৈমুর লং, নাদের শাহ, এরা সবাই সারা পৃথিবীর তছনছ করা মানুষ। আপনি এদের দক্ষিণ হস্ত হন, এদের দালাল হন, এদের কৃতদাস হন, কিন্তু আপনার যত কিছু হোক না কেন আপনি কোনো অবস্থাতেই 18 কোটি মানুষের নেতা হতে পারবেন না, তাদেরকে পরিচালনা করতে পারবেন না, বা তাদের প্রিয়জন হতে পারবেন না। তাদের প্রিয়জন হওয়ার জন্য ইউ মাইট বি এ স্লেভ, জাস্ট লাইক কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, ওনারা সবাই দাস ছিলেন। কিন্তু তাদের একটা গ্রেট মাইন্ড ছিল, অসাধারণ একটা মন ছিল, সততা ছিল, অসাধারণ পাণ্ডিত্য ছিল এবং সততা ছিল, ধর্মপরায়ণতা ছিল। ফলে তারা দিল্লির সিংহাসনে বসে যে ইতিহাস তৈরি করে গেছেন, সেই ইতিহাস পৃথিবী আর কেউ তৈরি করতে পারেনি। তো কাজেই কৃতদাস হয়ে অনেক সময় সম্রাট হওয়া যায়, আর অনেক সময় সম্রাট হয়েও কৃতদাস হয়ে যায়। তো সেই অবস্থায় বাংলাদেশে যারা মীর জাফর, বাংলাদেশে যারা রাজবল্লভ, রায়দুর্লভ, কিংবা ধরুন ঘসেটি বেগম, যারাই এই আমেরিকার টাকা খেয়েছেন, আমেরিকার পক্ষে এই দেশ বিক্রি করার চেষ্টা করেছেন, সারা বাংলাদেশ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। প্রকৃতি কাঁপছে, মাটি কাঁপছে, বাতাস শো শো করে আওয়াজ করছে, বনের পাখিরা তাদের নাম বলে দিচ্ছে, এরা আমেরিকার দালাল। আর তার প্রেক্ষিতে বহু মানুষের মধ্যে যে ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে, বহু মানুষের মধ্যে সত্য কথা বলার প্রবণতা তৈরি হয়েছে, এবং বহু মানুষ নিজেদেরকে ওই চক্র থেকে বের করার জন্য রীতিমতো পাগল পারা হয়ে পড়েছেন। এবং তার প্রেক্ষিতে হয়তো জনাব তৌহিদ এই কথা বলে থাকতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।